৪৮ বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। সিদ্ধান্তের 2 দিন পর প্রজ্ঞাপন। দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবিলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে সার্জিসের ফেসবুক পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। সহিংসতা নিয়ে গুজবের ব্যাখ্যা দিতে বিদেশি কূটনীতিকদের দ্বিতীয় দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে আপত্তি নেই সরকারের। এবং অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে। বৈধ হওয়ার সুযোগ পাবেন প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি। সেপ্টেম্বর থেকে কার্যকর। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ৪৮ বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। একদিকে বাংলাদেশ, অপরদিকে জামায়াত। স্বাধীনতা যুদ্ধে এমনই অবস্থান ছিল জামায়াত ইসলামী বাংলাদেশের। পাকিস্তানি বাহিনীর পক্ষ হয়ে তারা নেমেছিলেন মুক্তিকামী মানুষের হত্যাযজ্ঞে। আর এমন অবস্থানের কারণে স্বাধীন বাংলাদেশে 1972 সালে নিষিদ্ধ হয় জামায়াতের রাজনীতি। তবে সেই রাজনীতির মার পেঁচেই 1976 সালে পুনরায় রাজনীতির সুযোগ পায় স্বাধীনতা বিরোধী দলটি। তবে তখন থেকেই যুদ্ধাপরাধী দলটিকে নিষিদ্ধের দাবি ছিল বিভিন্ন মহলের। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণেও উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করে আইন মন্ত্রণালয়। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে। সেই অনুযায়ী বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো জামায়াতের রাজনীতি। সন্ত্রাস বিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিষেধাজ্ঞা জারি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের আওতায় আনতে হবে। সেই মদদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। এই দর্শন তারা অন্য দলের অন্য নামেও প্রচার করতে পারে। প্রায় 48 বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় দেশের রাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 6 দিন পর কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনমন্ত্রী আনিসুল হক জানান, সমন্বয়করা আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না জানালে তাদের যেতে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর 1:30 মিন্টো রোড ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ও তাদের পরিবারের সদস্যরা। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান, এদিন ভোরে তাদের ডিবি কার্যালয় থেকে ফোন করে সেখানে যেতে বলা হয়। পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে 6 সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 6 সমন্বয়ক আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না, তাই তাদের চলে যেতে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর
প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা সন্তুষ্টি জানালেও 24 ঘন্টার মধ্যে আটক সব শিক্ষার্থীকে মুক্তির আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ডিবি হেফাজত থেকে বাসায় ফিরে পুলিশি ধরপাকড়ের বিষয়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি না করার কথা দেয়া হলেও সে কথা রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করা হয়েছে অভিযোগ করে সার্জিস লেখেন, সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের লাঠিচার্জ করা হয়েছে, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সার্জিস আরও লেখেন, ডিবি হেফাজতে নিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? তবে পোস্ট দেওয়ার কিছু সময় পর থেকেই সার্জিস আলমের ফেসবুক আইডি আর দেখা যাচ্ছে না। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্র নিহতের বিচার দাবি ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাস ও সড়কে অবস্থান করেন তারা। স্লোগান, গ্রাফিতি, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এদিকে রাজশাহীতে শিক্ষার্থীদের গ্রেফতারে বাধা দেন শিক্ষকরা। গ্রেফতারি পরোয়ানা ছাড়া এইভাবে যে কোনো ছাত্রকে ছুমেরে উঠিয়ে নিয়ে যাওয়া, শিবির বলেন আর যাই বলেন, এইটা খুবই অন্যায়। জাস্ট তাদেরকে নিবৃত করার জন্য আমাদের কাছে এরা এসে গায়ে হাত তোলার মতো চেষ্টা কেন করলো? দেশের এক এক জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক এক সময় কর্মসূচি পালন হয়। ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে নগরীর টাউন হলে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। লাবিব হাসান, সময় সংবাদ। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে এত মানুষ হতাহত ন্যাক্কারজনক। গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তারা। দেশাত্মবোধক গানের মাধ্যমে এভাবেই সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মিনারে। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান শিক্ষকরা। একই সঙ্গে ক্যাম্পাস থেকে আজকের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ার দাবিও তোলেন। অন্যায়ভাবে গুম করা, খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি, যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই। অতি দ্রুত বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। আপনারা সবাই ঘর থেকে রাস্তায় নেমে আসুন। আপনারা আপনাদের প্রতি যত অন্যায় হয়েছে সেগুলোর দাবি আপনাদের অধিকার আদায়ের দাবি নিয়ে নেমে আসুন রাস্তায়। সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপর আর কোনো আঁচড় এলে সমীচীন জবাব দেওয়া হবে। আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আঁচড় পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব। শিক্ষকরা যদি শুধু সমর্থন জানান যে হ্যাঁ আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হবে। তরবারির নিচে দাঁড়িয়ে তো আপনি তরবারির বিরুদ্ধে বিচার চাইতে পারেন না। যে এই গুলি করার আদেশ দিয়েছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এরপর অপরাজেয় বাংলার সামনে থেকে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকরা সমাবেশে যোগ দিয়ে অচিরেই ছাত্র সমাজের উপর দমন পীড়ন বন্ধের আহ্বান জানান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবের সঙ্গে জড়িত। সেই তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ চাইলে অংশ নিতে পারে। বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, দেশে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চায় জঙ্গিরা, তবে বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। দাবি মানার পরও আন্দোলনের সমর্থন কারা দিচ্ছেন সেই প্রশ্নও তোলেন শেখ হাসিনা।
বেদনা বিধুর শোকের মাস আগস্ট। প্রতি বছরের মতো এবারও নানান কর্মসূচিতে মাসব্যাপী চলবে শোকাবহতার স্মৃতিচারণ। বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছা রক্তদান সহ আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 সালে হারিয়েছি। বক্তব্যে জাতির পিতার স্মৃতিচারণের পাশাপাশি প্রধানমন্ত্রী স্মরণ করেন সাম্প্রতিক সহিংসতার ঘটনা। 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় 200-এর উপর মানুষ মারা গেল। শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞকে গাজায় হামলার সঙ্গে তুলনা করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ধ্বংসে নেমেছে স্বাধীনতার পরাজিত শক্তি। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। মানুষের জীবন কেড়ে নিতে ক্ষমতায় বসেননি উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, কারা এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করলো তার আন্তর্জাতিক তদন্ত হবে। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ মারে কে? কোটা সংস্কারের সব দাবি পূরণ হওয়ার পরও আন্দোলনে সমর্থন দেওয়ার উদ্দেশ্য কি, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে, কিসের সমর্থনটা দিচ্ছে? পরে কৃষক লীগের স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতেও অংশ নেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সহিংসতা নিয়ে গুজবের ব্যাখ্যা দিতে বিদেশি কূটনীতিকদের দ্বিতীয় দফায় ব্রিফিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহত এবং কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় উদ্বিগ্ন ছিল ঢাকার বিদেশি দূতাবাসগুলো। কারফিউ জারির পর বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক ঘটনা নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং ঘুরে দেখান নাশকতায় ধ্বংস হওয়া বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। তবে এরপরেও কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক মহল। উদ্বেগ জানানোর পাশাপাশি হতাহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি এবং ইউরোপীয় ইউনিয়ন। যার ধারাবাহিকতায় আরেক দফা বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করে বৃহস্পতিবার সরকারের অবস্থান ব্যাখ্যা দেন পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এই ব্রিফিংয়ে অংশ নেন 22টি উন্নয়ন অংশীদার দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান। 1.5 ঘন্টার ব্রিফিং শেষে পররাষ্ট্র সচিব জানান, চলমান ঘটনা নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে আগ্রহী ছিল কয়েকটি দেশ। নানা গুজব ছড়াচ্ছে, সেগুলো স্পষ্ট করতে বিদেশি মিশনগুলোর সঙ্গে সম্পৃক্ততা চলমান রাখবে সরকার। ভিডিওস পাচ্ছে তারা, যার ফলে তাদের যে পারসেপশনটা আছে সেটাকে একটা সঠিক দিকে নেওয়ার একটা ইয়ে ছিল আমাদের। কিছু ভিডিও সেগুলো দেখিয়েছে এবং বিশেষ করে আমাদের র্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। এদিকে হতাহতের ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ কারিগরি সহায়তা করতে চাইলে আপত্তি নেই সরকারের। কমিশনের কাজের সহায়তার জন্য বিশেষ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি কারো কোনো স্পেসিফিক অফার থাকে তো সেটা আমরা উই আর ওপেন টু কনসিডার দ্যাট, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না আমাদের। তবে সাম্প্রতিক ঘটনা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না উল্লেখ করে সরকারের প্রতি বিদেশিদের অনাস্থা নেই বলছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ফুল কনফিডেন্সই দেখাচ্ছে কোনো রাষ্ট্রদূত, আমি কলোনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে, বলছে যে আমাদের আস্থা আছে, যেটাকে আমরা করতে পারবো। যেসব জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে সেখানে বাধা দেয়া হচ্ছে না বলেও বিদেশিদের জানানো হয়। পিসফুল যে অ্যাসেম্বলিগুলো হয়েছিল সেগুলো কিন্তু কোনো সমস্যা হয়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।
সাম্প্রতিক সহিংসতায় সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। যেসব শিক্ষার্থীরা আন্দোলনে ছিলেন তারা যেন হয়রানির শিকার না হন সেই বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেন তিনি। তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি। আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপরে আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়। সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্তে গঠিত কমিশন 4 আগস্ট রংপুর থেকে কাজ শুরু করবে। 5 আগস্ট রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনার সাক্ষ্য গ্রহণ করবে কমিশন। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানান তদন্ত কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। এ সময় তিনি বলেন, যেসব এলাকায় তদন্ত কমিশন যাবে তার আগে সেসব স্থানে মাইকিং করে সাক্ষীদের আহ্বান করা হবে। দেশের যে কোনো নাগরিক এতে সাক্ষ্য দিতে পারবেন। এছাড়া সাক্ষীদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিতে তদন্ত কমিশন ভূমিকা রাখবে বলেও জানান কমিশন সভাপতি। কমিশনের অন্য 2 সদস্য হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী। কমিশন তদন্ত কাজ শেষ করে আগামী 45 কার্য দিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। আগামী 4 তারিখে আমরা রংপুরে প্রথমে যাব। 5 আগস্ট 2024 সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ করব। বাংলাদেশের যে কোনো নাগরিক তাদের কাছে কোনো তথ্য উপাত্ত থাকলে তারা যদি নাম গোপন করেও চায় সেখানে সে তথ্য উপাত্ত উপস্থাপন করতে পারবে। যারা যারা সাক্ষ্য দিতে আসবেন সেই সকল ব্যক্তিদের সাক্ষ্য দিতে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা তার সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যক্তিবর্গ আছেন তারা নিশ্চিত করবেন কোনোভাবেই কোনো সাক্ষীকে ভয়ভীতি বা কোনো রকম কিছু প্রদর্শন করা যাবে না। এ ব্যাপারে কমিশন কাউকে ছাড় দিবে না। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশে ডক্টর ইউনূসের আহ্বান রাষ্ট্রদ্রোহিতা ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তার বিরুদ্ধে চলমান বিচার থেকে বাঁচতে এমন কাজ করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে পড়ে কাছে থেকে গুলি করেছে, এমন ঘটনাও ঘটেছে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। সব সহিংসতার বিরুদ্ধে শিল্পীরা ঐক্যবদ্ধ আছে জানিয়ে তারা বলেন, ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেটে মানববন্ধন করেছে চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। অনেকের বেড়ে ওঠা যে অঙ্গনে শিল্পী পরিচয় ধারণ করেছেন যে প্রতিষ্ঠান থেকে, সেখানে এখনও পোড়াগন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসযজ্ঞের চিত্র। বৃহস্পতিবার সকালে চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় মুখ এসেছেন তাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে
তাদের যোগ্য শাস্তি চাই। আমি আমার বাংলাদেশের পক্ষে, যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকবো। প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা এই দেশদ্রোহী রাষ্ট্র বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য আমরা বহিষ্কার করব। এদিকে ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশের দাবিতে মানববন্ধন করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে জড়ো হয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা। মানববন্ধন থেকে সব হত্যাকাণ্ডের বিচার, সহিংসতা ও গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে, আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। যে কোনো বিবেক সম্পন্ন মানুষই চাইবে যেন এই ঘটনা আর না ঘটে। নতুন প্রজন্মের সমস্ত দাবি, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না, কারণ দেশটা আমার, দেশটা সংস্কারও করব আমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানায় শিল্পী সমাজ। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সম্মিলিত সংস্কৃতি জোট। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে মানববন্ধন থেকে সংস্কৃতিজনরা আগস্ট মাস জুড়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সংস্কৃতি সেবীরা এবার হাতে হাত রেখে এক হয়ে দাঁড়ালেন, জানালেন প্রতিবাদ আর চাইলেন বিচার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংস্কৃতি কর্মীরা। কর্মসূচির শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করেন তারা। তরুণ প্রজন্মের অদম্য শক্তির কথা স্মরণ করে বক্তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ গুলি করেছে যেমন সত্যি, এবং এই আন্দোলনে ঘাপটি মারা লুকিয়ে থাকা জামাত শিবিরের লোকরাও গুলি করেছে তেমন সত্যি, কিন্তু এই কথা ঢালাওভাবে বলে দিয়ে এই বিষয়টিকে চাপা দেওয়ার কোনো কারণ নেই। আমরা মনে করি একটি তদন্ত হওয়া উচিত এবং নিরপেক্ষ নির্ভর তদন্ত, এবং সেই তদন্তের মধ্য দিয়ে দোষী ব্যক্তিদের বের করা উচিত। এবং আমরা একটি শ্বেতপত্র চাই, আমরা সংস্কৃতি কর্মীরা একটা হোয়াইট পেপার চাই, কি ঘটেছে এই 1 মাস আমাদেরকে জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভুলগুলি যেন আমরা না করি। স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াত ইসলামকে শোকের মাস আগস্টে নিষিদ্ধ করা একটি সাফল্য বলে মনে করেন সংস্কৃতি সেবীরা। যে আগস্ট মাসে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ৭১-এর সেই নরপিশাচরা, সেই হত্যাকারীরা, গণহত্যাকারীরা আবার বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিল, সেই হত্যাকারীদের সেই আগস্ট মাসেই সেই দলটাকে আবার নিষিদ্ধ ঘোষণা করা হলো, তাদেরকে প্রজ্ঞাপন জারি করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করা হলো। এটা আমাদের একটা বড় অর্জন। সকলের কল্যাণ কামনায় মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মসূচি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। পুলিশের প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ডিএমপিতে পদায়ন পাওয়া অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বৃহস্পতিবার ডিবিতে শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে গ্রেফতারের বিষয়ে হারুন বলেন, নিরাপরাধ কাউকে মামলা গ্রেফতার করে হেনস্থা করা হচ্ছে না। আমাকে আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে, বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে। আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায়। যারা ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত তাদের কাউকে ছাড়বে না। কেউ নির্দোষ থাকে, নির্দোষ প্রমাণই হয়, তাদেরকে হ্যারেস করা হবে না। তৃতীয়বারের মতো স্থগিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11 আগস্ট থেকে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো। এদিকে বারবার পেছানোর কারণে উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে পুলিশ হেফাজতে থাকা 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত।
স্থগিত করা হয় 4 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা। বলা হয় 11 আগস্ট থেকে ধারাবাহিকভাবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এদিকে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পরীক্ষার্থী ও অভিভাবকদের কপালে। পরীক্ষা কখন শেষ হবে সেই প্রশ্নই এখন তাদের। পড়াশোনা থেকে মনটা হারাই যাচ্ছে যে পড়বো কিন্তু পরীক্ষাটা হচ্ছে না এখনো। পরীক্ষার লেগে এতদিন থেকে প্রিপারেশন নেওয়ার পরে এখন হঠাৎ করে এসে পরীক্ষা পিছাই দিল। আবার স্কুল কলেজগুলো খোলা থাকলে ধরুন ছাত্ররা মানে পড়াশোনাগুলো ঠিক মতো করতে পারতো, এখন তো অনেক ক্ষতি হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজের হোস্টেলে থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন অনেক পরীক্ষার্থী, কিন্তু হোস্টেল খোলার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় বারবার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা হোস্টেলে থাকে তাদেরকে হোস্টেলে আসার সুযোগ তৈরি হবে, পাশাপাশি পুনরায় আবার তাদেরকে পড়াশোনাটা আবার স্বাভাবিক পর্যায়ে আনার জন্য তাদের যে সময়টুকু দরকার সেই সময়টুকু দিয়ে আমরা আবার 11 আগস্ট থেকে সেই পরীক্ষাটা শুরু করছি। কোনো পরীক্ষার্থী জেলে থাকলে তাকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বোর্ড বলছে আইন অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে কারাগারেও পরীক্ষা নেয়ার বিধান রয়েছে। কারাগারে থাকলে সেটা আইনের বিষয়, তো এটা আমাদের যারা আইনের যারা বিধিবিধান করেন তারা এই বিষয়গুলো মানবিক কারণে সেগুলো বিবেচনা করবেন, যাতে আমাদের এক সময় আছে 11 আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে, এর মধ্যে আইনের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে তারা যদি কারাগারের অভ্যন্তর থেকে চলে আসতে পারে বাহিরে, তারা বাহিরে পরীক্ষা দিতে পারবে। আর যদি কারাগারে থেকেও থাকে কেউ, আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টি হলেই ডুবে যায় চট্টগ্রাম। বছরের পর বছর জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। টানা বর্ষণে তলিয়ে গেছে বন্দর নগরী। নগরীর বিভিন্ন নিচু এলাকা থেকে শুরু করে অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত রাত থেকে টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা থেকে শুরু করে বিভিন্ন অলিগলি পানির নিচে তলিয়ে যায়। নগরীর প্রবর্তক বোর, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, আগ্রাবাদ থেকে শুরু করে নগরীর বিস্তীর্ণ এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে শুরু করে কাপাসগোলা, চকবাজার পর্যন্ত হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। ঘরের ভিতরে পানি উঠে গেছে, মানে রোডে ঘাটেও পানি উঠে গেছে। মুরাদপুর, বদারহাট সব জায়গাতে পানি। 20 টাকা রিক্সা ভাড়া, 100 টাকা দিয়ে রিক্সা হচ্ছে না। নগরীর 3টি সংস্থার 4টি প্রকল্পে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চললেও এখনো তার সুফল পাচ্ছে না নগরবাসী। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে পানি জমে যাচ্ছে। নালার পরিষ্কার কারণে এই মেয়ার হয়েছে এত আগে কোনো কাজ হয়নি। আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুক কেন সরকারের কথা শুনছে না? কেন বাংলাদেশে অফিস খুলতে বাধ্য করা যাচ্ছে না? এসব বিষয় নিয়ে সচিবালয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের মুখে পড়েন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তবে স্পষ্ট উত্তর দেননি তিনি। শুধু বললেন সহযোগিতার আশ্বাস মিলেছে ফেসবুক থেকে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মিথ্যা গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক মাধ্যমগুলো কেন পদক্ষেপ নেয়নি তা জানাতে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে সম্প্রতি ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেয় সরকার। গেল 31 জুলাই জবাব দেওয়ার শেষ দিন টিকটকের প্রতিনিধি হাজির হলেও ভার্চুয়াল বৈঠক করে ফেসবুক ও ইউটিউব। সরকার নির্দেশ দেওয়ার পরও ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধি কেন সশরীরে হাজির হয়নি? চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে কেন বারবার অবস্থান বদল করেছেন? এ নিয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী। জানতে চাওয়া হয় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা। এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে এই জন্য পদত্যাগ করবেন কিনা? অবশ্য বিষয়টি এড়িয়ে যান জুনায়েদ আহমেদ পলক। তারা ভার্চুয়াল মিটিংয়ে এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে। এ সময় বোনাস ডাটা প্যাকেজ গ্রাহকরা ঠিকমতো পাচ্ছে না এমন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 5 জিবি
3 দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে। যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এ সময় কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা বাণিজ্য মিলে প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্যবসা বান্ধব পলিসি না থাকায় এভিয়েশন খাতের সম্প্রসারণ হচ্ছে না বলে মনে করেন খাত ব্যবসায়ীরা। সিভিল এভিয়েশনকে আরও দায়িত্বশীল হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা জেদ্দা ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তারা। বিমানমন্ত্রী জানান, স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সমাধানের পথ বের করবে সরকার। দেশের বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ঢাকা জেদ্দা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। 1 আগস্ট বৃহস্পতিবার বিকেল 5:15টায় প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পবিত্র নগরীতে সরাসরি কার্যক্রম শুরু করে সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে এদিন রাজধানী এক হোটেলে ফিতা কেটে উদ্বোধন করেন বিমানমন্ত্রী ফারুক খান। এ সময় অংশ নেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা। সংস্থাটি জানায়, সপ্তাহে প্রতিদিন 436 আসনের এয়ারবাসের অত্যাধুনিক এক মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে ফ্লাইট। সম্প্রসারণ করতে হবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, দেশের 53 বছরেও অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ হচ্ছে, যা সিভিল এভিয়েশনের অদক্ষতা। ঈশ্বরদী এয়ারপোর্টটা অবিলম্বে চালু করা উচিত এবং এরকম আরো অনেক এয়ারপোর্ট আছে আমাদের, সেগুলো চালু করা উচিত, কিন্তু সেখানে আমরা কিন্তু সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কোনো উদ্যোগই আমরা দেখিনি। ব্যবসায়ীরা জানান, পলিসি সঠিক না হওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ব্যবসা সম্প্রসারণে। আমরা পলিসি আপডেট করছি না, আমাদের যে পুরনো পলিসিগুলো সেগুলি ওভারহল করতে পারছি না, আমরা কোথায় নতুন পলিসি করব। প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী জানান, আলোচনার ভিত্তিতেই গড়ে তোলা হবে সমৃদ্ধ এভিয়েশন শিল্প। প্রত্যেকটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাকে কনসিডার করতে হবে। সকলকে নিয়ে বসে আমাদের উই হ্যাভ টু ফাইন্ড আউট দি রাইট ওয়ে সো দ্যাট দ্য ইন্ডাস্ট্রি ক্যান মুভ ফরওয়ার্ড এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যাত্রীরা, দেশের মানুষ যাতে সঠিক ভালো সুন্দর সেবা পায়। এভিয়েশন খাতকে সম্ভাবনাময় করে তুলে যাত্রীদের কম ব্যয়ে সেবা দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবিও ওঠে অনুষ্ঠানে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শোকের মাসের প্রথম দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মুক্তাদের চৌধুরী। এ সময় তিনি বলেন, জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতেছিল স্বাধীনতা বিরোধীরা। তাদের সেই চক্রান্ত আজও চলছে। তাই দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। 75 সালের 15ই আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের যে আদর্শের আলোক শিখা চিরভাস্বর হয়ে আমাদের মাঝে থাকবে, জলজল করে থাকবে, এই প্রত্যাশা রেখে আসুন আমরা সকল ষড়যন্ত্রকে, দেশি বিদেশি যত রকমের চক্রান্ত আছে, দেশি বিদেশি যত ষড়যন্ত্র আছে, এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে মুজিব আদর্শের সৈনিকেরা আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। আরব আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা। দুবাই থেকে শিবলি আল সাদেকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেয় দেশটির সরকার। বৃহস্পতিবার ফেডারেল অথরিটি সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি এই ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে পারবেন।
2021 সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হলে ভিজিট ও অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান অনেক বাংলাদেশি, ভিজিট ভিসায় যাওয়া অনেক বাংলাদেশি পরবর্তীতে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। তবে সাধারণ ক্ষমা ঘোষণায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন তারা। বাংলাদেশের জন্য এটা তো অনেক সুবর্ণ সুযোগ। গত করোনা পরবর্তীতে 20 সাল আর 21 সালের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা ভিজিটে দুবাইতে আসছে, এসে অনেকে কর্মসংস্থান পায় নাই, অনেকের ভিসা এক্সপেন্ড হয়ে গেছে। 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে কোনো প্রকার জরিমানা অথবা জেল কোনো ধরনের পানিশমেন্ট ব্যতীতই তারা তাদের ভিসা অ্যাক্টিভ করতে পারবেন। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ মিশনগুলো। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের চলমান পরিস্থিতি জানাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সংগঠনের 6 সদস্যের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি দেয়। এ সময় 10 নম্বর ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবির সঙ্গে সরকারের মতো পার্থক্য না থাকলেও স্বাধীনতা বিরোধীরা এই আন্দোলনকে ব্যবহার করে জেলে হামলা করে কয়েকজন জঙ্গিসহ কয়েক হাজার আসামিকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন, মেট্রো রেল সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। আপনার তো ফুটেজ বেশি লাগবে, বুঝেন নাই? আমি ফুটেজ দিচ্ছি আপনার জন্য। খেলার খবর। এখন পর্যন্ত কোনো অংশগ্রহণকারী দল বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি। তবুও চলমান সংকটময় পরিস্থিতিতে নারী বিশ্বকাপ আয়োজনে কিছুটা চিন্তায় বিসিবি। তবে দ্রুত সমস্যার সমাধান হবে বলেও বিশ্বাস নারী উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের। সেক্ষেত্রে তারা কাজে লাগাতে চায় 2014 টি-20 বিশ্বকাপের অভিজ্ঞতা। দেশ জুড়ে অস্থিরতা, ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। তবে বাস্তবতা মেনে মাঠে গড়াচ্ছে ক্রিকেট। বিসিবিও প্রস্তুত হচ্ছে নারী বিশ্বকাপ আয়োজনে। নারীদের টি-20 মহাযজ্ঞ শুরু হতে হাতে বাকি মাস দুয়েক। তবে এই সময়ের মধ্যে পরিস্থিতি উন্নতি না হলে শেষ পর্যন্ত ঢাকা আর সিলেটে মাঠে গড়াবিত টুর্নামেন্টটি উঠেছে এমন প্রশ্ন। বিষয়টি চিন্তায় ফেলেছে বিসিবিকেও। তবে সেখানে পথ দেখাচ্ছে পূর্বের অভিজ্ঞতা। সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতার কারণে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটু শঙ্কা বা বিভিন্ন জনের কাছে যে আমরা এই আয়োজনটা নির্বিঘ্নে হবে কিনা, এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন সামনে এসেছে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 13-14 সালেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল। ছেলেদের এবং মেয়েদের আইসিসির মেন্স ওমেন দুটো ওয়ার্ল্ড কাপই কিন্তু আমরা একই সঙ্গে বিভিন্ন ভেন্যুতে আমরা নিরাপত্তা এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আইসিসি সভা এবং সেই সভা শেষে এ নিয়ে একাধিক বোর্ডের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। তবে এখন পর্যন্ত বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি কেউই। তারপরও ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে সর্বোচ্চ সজাগ বোর্ড। পরিকল্পনা হচ্ছে সেভাবেই। আইসিসির যে সভাটি চলছিল সেই সময় আমাদের এইখানে এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। নিরাপত্তার বিষয়টা সামনে আসাটা খুবই স্বাভাবিক এবং তারা সেভাবেই প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের বিসিবির পক্ষ থেকে আমাদের বোর্ড সভাপতি তাদেরকে আশ্বস্ত করেছেন। তবে সেখানে প্রশ্নের মুখে টাইগ্রিসদের সাম্প্রতিক পারফরমেন্স, বাজে ব্যাটিংয়ে যার পর নাই হতাশ নারী উইংয়ের চেয়ারম্যান। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। কেন হয়েছে, আমাদের কি করা প্রয়োজন, আমরা সেই কাজটা করছি এবং আমরা ভবিষ্যতের জন্য আমাদের কিছু রূপরেখাও আমরা আলোচনা করে রাখছি। ভবিষ্যতের ভাবনায় পাইপলাইন সমৃদ্ধ করতে নিয়মিত স্কুল ক্রিকেট আয়োজনের কথাও বলছেন শফিউল আলম চৌধুরী নাদেল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মেসি, এমবাপ্পের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলেছে পিএসজি।
পার্ক দ্য প্রিন্সেসের দেয়াল থেকে শুরু করে সুভেনির শপ কোথাও নেই তাদের নাম। এমনকি অফিসিয়াল শপে রাখা হয়নি তাদের সাইন করা কোনো জার্সি। অথচ ক্লাব থেকে বিদায় নেওয়া এই দুই ফুটবলারের পুরনো জার্সি এখনও বিক্রি করে ব্যবসা চালাচ্ছে নাসের আল খেলাইফির বোর্ড। পার্ক দ্য প্রিন্সেস ঘুরে সে খবরই প্যারিস থেকে জানাচ্ছেন এসএম ইকবাল। পার্ক দ্য প্রিন্সেসের বাইরে থেকে বোঝার উপায় নেই গেল মৌসুমেও এখানে খেলেছেন কিলিয়ান এমবাপে। আরও এক মৌসুম আগে বিদায় নেওয়া মেসিও যেন ঠিক তাই। এমন আচরণ যেন অপেশাদার পিএসজির প্রতিচ্ছবি। অবশ্য বাইরে থেকে দেখে একেবারে বোঝার উপায় নাই এটা পিএসজির হোম ভেন্যু। অলিম্পিকের জন্য মূল ফটকে থাকা স্টেডিয়ামের নামটাও খুলে ফেলা হয়েছে। তবে পার্ক দ্য প্রিন্সেসের পাশে যে অফিসিয়াল শপ পিএসজি তা বেশ আলো ঝলবলে। 2024-25 মৌসুমের সব জার্সি পাওয়া যাচ্ছে এখানে, তবে নেই প্রত্যাশিত ভিড়। খেলোয়াড়দের সম্মান দিতে না জানলেও কিভাবে ব্যবসা করে নিতে হয় তা বেশ ভালোই জানেন নাসের আল খেলাইফি। আর তাই এখনো জার্সি কর্নারে বিক্রির জন্য রাখা আছে মেসি এবং এমবাপের শার্ট। কোনো ফুটবলারই ক্লাবের চেয়ে বড় না। এমবাপে আইকনিক, ফ্রান্স ফুটবলের প্রতীকী। তবে পিএসজি এমন একটা ক্লাব যারা এমবাপের আগেও ছিল, আগামীতেও থাকবে। আমার মতে ক্লাব তার শূন্যস্থান কাটিয়ে উঠবে। অতীত কেউ মনে রাখে না, তাই রাখছে না পিএসজিও। নতুন জার্সিতে নতুন খেলোয়াড়দের নাম স্টিকারিং এ ব্যস্ত কারিগর। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপের সব স্মৃতিচিহ্নই মুছে ফেলেছে পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে তো নেই, এমনকি আমার পেছনে যেই অফিসিয়াল শপ রয়েছে পিএসজির সেখানেও নেই এই কিংবদন্তিদের সাইন করা কোনো জার্সি। তবে ব্যবসা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছেন নাসের আল খেলাইফি। বিগত সিজনের যে জার্সিগুলো পরেছিলেন এমবাপে এবং মেসি তার ঠিকই বিক্রি হচ্ছে এই শপে। পার্ক দ্য প্রিন্সেস থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। কলকাতাকে বলা হয় ফুটবলের শহর। আরও স্পষ্ট করে বললে ফুটবলের শহর বললেই সামনেই ভেসে ওঠে শত বছরের প্রাচীন ইস্ট বেঙ্গল কিংবা মোহনবাগান ক্লাব। এই দুই ক্লাব ঘিরে রয়েছে দেশভাগের আবেগ, উত্তেজনা ও লড়াই সংগ্রামের স্মৃতি। ইস্ট বেঙ্গলের 105তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল বৃহস্পতিবার। ফুটবলের উৎসব হলেও দেখা মিলেছে ক্রিকেট ও চলচ্চিত্রের তারকাদের। বিশ্বজিৎ দাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ঠিক আজ থেকে 104 বছর আগে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কর্পোরেটের এই যুগে অনেক আধুনিকতার ছোঁয়া থাকলেও এই ক্লাব ভারতীয় ফুটবল ইতিহাসের সংগ্রাম সময়কালের প্রতিনিধিত্ব করে বলেই মনে করা হয়। শুধু তাই নয়, বাঙালির দেশভাগের যন্ত্রণারও স্মারক হিসেবে ধরা হয় ইস্টবেঙ্গল ক্লাবকে। তাই এই ক্লাবের রং লাল হলুদ এবং প্রতীক ইলিশ। স্বাভাবিকভাবেই এই ক্লাবের সমর্থকদের মধ্যে রয়েছে এক ধরনের সংগ্রামের দৃঢ়তা। তাই জন্মদিনে দল বেঁধে মায়ের মতো ক্লাবের প্রতি তাদের অনুভূতির প্রকাশ ফুটে উঠল মিশ্র প্রতিক্রিয়ার মাঝে। মাতৃ সমান প্রাণের প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব। প্রত্যেক বছর এই দিনটা আমাদের উৎসবের দিন। কাঁটাতারা পেরিয়ে আমরা এসেছি, কাঁটাতারের দাগ আমাদের পিঠে আছে। আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক হিসেবে গর্বিত। এদিন সকাল থেকেই ক্লাব তাঁবুতে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠান। লাল হলুদ রঙে সাজানো হয় গোটা চত্বর। সেখানে হাজির সমর্থক থেকে ফুটবলার সবাই। আর সন্ধ্যার পর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তো তারার মেলা বসেছিল। প্রাক্তন থেকে বর্তমান ক্লাব খেলোয়াড়, ক্রিকেটার থেকে তারকা, রাজনীতি থেকে অর্থনীতি, সব জগতের নক্ষত্রদের মিলন মেলায় ক্লাবের পক্ষ থেকে দেয়া হয় প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদদের সংবর্ধনাও। আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাবের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের এই জার্সি রং। ইস্টবেঙ্গলের জার্সি রঙের মধ্যে একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল অ্যাট্রাকশন ছিল। আমার কাছে ইস্টবেঙ্গল ক্লাব হচ্ছে একটা জেদ, একটা সংগ্রাম, একটা লড়াই এবং হার না মানা মনোভাবের অপর নামই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবই একমাত্র ক্লাব যে ক্লাবের খেলা হলে ফুটবলের শহর প্রায় ফাঁকা হয়ে যায়। আজও ফুটবল আর ইস্টবেঙ্গল ক্লাব ভারতে প্রায় সমার্থক শব্দ হিসেবেই মনে করেন ক্লাবের কোটি কোটি দর্শক। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 48 বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। সিদ্ধান্তের 2 দিন পর প্রজ্ঞাপন। দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবিলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর।
6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে সার্জিসের ফেসবুক পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। এবং কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।